আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করবো তা আমার ইমেল থেকে পাওয়া। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রাইসা। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষা থাকি যে কখন আপনার ঘটনাটা দিবেন। আর আমি এর আগে আপনাকে ইমেলে ঘটনাটা পাঠিয়েছি অনেকবার। আজ আবারও আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। যে ঘটনা আপনার ইমেলে পাঠিয়েছি এই ঘটনাটা ঘটে 2003 থেকে 4-এর দিকে। আশা করি আমার এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে। তাহলে কথা না বাড়িয়ে আমার ঘটনাটা শুরু করা যাক। গ্রামটির নাম কুন্দনপুর। ছোট এই গ্রামটি ঘিরে আছে গভীর বন, যেখানে থেকে সব সময় কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত গ্রামের লোকজন। তবে গত কয়েক বছর ধরে সেই বনটি পুরোপুরি নিষিদ্ধ। কারণ গ্রামে কেউ কেউ বলতো বনটিতে কিছু একটা রয়েছে, কিন্তু সেটা কি তাও কেউ স্পষ্ট করে বলতে পারতো না। গ্রামের লোকজন রাতের বেলা বনের দিকেও তাকাতেও ভয় পায়। তানভীর শহরের এক তরুণ এসব কথা শুনে সব খুব উৎসাহী হয়ে ওঠে। তানভীর ছিল একজন ফটোগ্রাফার এবং লেখক। সে রহস্যময় জায়গাগুলো নিয়ে কাজ করতে ভালোবাসত। কুন্দনপুরের বনটি নিয়ে সে একটি অনলাইনে ব্লগে পড়েছিল এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামে পৌঁছানোর পর তানভীর দেখল গ্রামের লোকজন তার উপস্থিতিতে খুব একটা স্বস্তি পাচ্ছে না। তার সঙ্গে কথা বলার সময় তারা যেন তাকে এড়িয়ে চলছিল। তানভীর গ্রামের এক বয়স্ক লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করলো। লোকটি বলল, তুমি এখানে কেন এসেছো তা আমি জানি না, তবে তোমাকে একটা কথা বলবো, বনের ধারে কেউ যেও না। যত সাহসী মনে করো নিজেকে, এই জায়গাটা তোমার জন্য নয়। তানভীর হেসে বলল, আমি তো শুধু ছবি তুলতে এসেছি, আর এখানে ভয় পাওয়ার তো কিছুই নেই। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয় পাবে কিনা তা পরে বোঝা যাবে, তবে আমি বলেছি যে এখন তোমার ইচ্ছা। বনের রহস্য। পরের দিন সকালে তানভীর তার ক্যামেরা আর নোটবুক নিয়ে বনের দিকে রওনা দেয়। সূর্যের আলোয় বনটা খুবই সুন্দর লাগছিল, কিন্তু যতই গভীরে ঢুকলে গেল বনটা যেন অদ্ভুতভাবে নীরব হয়ে গেল। পাখির ডাক, বাতাসের শব্দ শুনে যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। তানভীর এগিয়ে চলল। কিছুক্ষণ হাঁটার পর সে একটি পুরনো কাঠের ঘর দেখতে পেল। ঘরটি ভেঙে পড়ার মুখে, তার আশেপাশে ঘন জঙ্গল। তানভীর ভাবলো এই জায়গাটা বেশ অদ্ভুত। সে ঘরের ভেতরে ঢুকলো। ঘরের ভেতরটা সবকিছুই নষ্ট হয়ে গেছে। মেঝেতে ঠাই আর কাঠের টুকরো ছড়িয়ে আছে। দেয়ালে কিছু অদ্ভুত আঁচড়ের দাগ। ঘরের এক কোণে একটি কাঠের বাক্স পাওয়া গেল। বাক্সটি খুলে তানভীর কিছু পুরনো কাগজপত্র দেখতে পেল। সেখানে কাজগুলোতে লেখা ছিল, কালো ছায়া আমাদের শেষ করে দিচ্ছে। আমরা লুকানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ বাঁচাতে পারেনি। যদি কেউ এই বক্স পায় তবে এখানে থেকে চলে যাও। তানভীর ভ্রু কুচকে লেখা পড়লো, কালো ছায়া। কালো ছায়া আবার কি? তার মনে হাজারো প্রশ্ন, কিন্তু তার সাহস তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করলো। তানভীর যখন ঘর থেকে বের হচ্ছিল তখন হঠাৎ অনুভব করলো ঘরের ভেতরে ঠান্ডা হাওয়া বইতে গেছে। তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে ঘুরে দেখলো, কিন্তু কিছুই নেই। হঠাৎ দরজার সামনে একটি কালো ছায়া দেখতে পেল। ছায়াটি মানুষ আকৃতির, কিন্তু তার কোনো চোখ মুখ কিছুই নেই। তানভীর প্রথমে ভয়ে জমে গেল। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তানভীর দ্রুত ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। গ্রামের লোকদের সতর্কতা। গ্রামে ফিরে এসে তানভীর বিষয়টি সবাইকে জানালো, তবে গ্রামের কেউ তাকে বিশ্বাস করলো না। সবাই বলল, আমরা তোমাকে আগেই বলেছি সেখানে যেও না, তোমার নিজের দোষ। এখন যা দেখছো তা ভুলে যাও। তানভীরের মনে হলো গ্রামের লোকজন হয়তো আসল কিছু লুকাচ্ছে। সে সিদ্ধান্ত নিল সত্যিটা জানতেই হবে। সেই রাতেই ছিল অমাবস্যার রাত। তানভীর তার ক্যামেরা আর টর্চ লাইট নিয়ে আবারও বনের দিকে গেল। সে ভাবলো দিনের আলোয় যা দেখেছে তা স্পষ্ট প্রমাণ তাকে সংগ্রহ করতেই হবে। বনের ভেতরে ঢুকতে সে অনুভব করলো বাতাস ভারী হয়ে উঠেছে। পায়ের নিচে শুকনো পাতার শব্দ যেন খুব জোরে শোনা যাচ্ছে। হঠাৎ দূরে কিছু আলো জ্বলতে দেখা গেল। তানভীর এগিয়ে গেল সেখান দিকে। সেখানে এসে দেখলো একটি খোলা জায়গায় বেশ কিছু লোক জড়ো হয়েছে। তাদের সবার হাতে মশাল। মাঝখানে একটি বড় বৃত্ত এঁকে তার ভেতরে একটি কাঠের পুতুল রাখা হয়েছে। লোকগুলো কিছু অদ্ভুত শব্দে মন্ত্র পাঠ করছিল। হঠাৎ সেই কালো ছায়াটি আবারও দেখা দিল। এবার ছায়াটি আরো বড়, আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তানভীর বুঝতে পারলো ছায়াটি এই গ্রামের কোনো অতীতের সঙ্গে জড়িয়ে আছে।
তানভীর আরও কিছুক্ষণ দূর থেকে দেখলো, সে বুঝলো গ্রামের লোকেরা কোনো এক সময়ে কালো ছায়ার কারণে অভিশপ্ত হয়ে গিয়েছিল। ছায়াটি গ্রামের লোকদের ওপর প্রতিশোধ নিতে ফিরে এসেছে। তানভীর কিছু হটে বনের বাইরে চলে এলো। সে সিদ্ধান্ত নিল গ্রামে গিয়ে এই রহস্যের সমাধান করতেই হবে। তানভীর তার ক্যামেরায় যা ধারণ করেছে তা গ্রামের প্রধানকে দেখালো। প্রধান তাকে বলল, আমাদের গ্রামে একসময় এই কালো ছায়ার অভিশাপে ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা অনেক চেষ্টার পর এটিকে আটকে রাখতে পেরেছি, কিন্তু তুমি আবার তাকে জাগিয়ে তুলেছ। তানভীর বুঝতে পারলো সে নিজের অজান্তেই ভুল করেছে, কিন্তু এবার ছায়াটিকে থামানোর জন্য কি করা উচিত তা কেউ জানে না। সেই রাতে কালো ছায়াটি পুরো গ্রামে ছড়িয়ে পড়লো। প্রতিটি ঘরে আতঙ্ক আর মৃত্যু ছড়িয়ে গেল। তানভীর আর তার ক্যামেরা ফ্রেমে শেষবার মতো ছায়াটির ছবি তুলল। সকালে যখন গ্রামের লোকজন বেঁচে থাকা মানুষের খোঁজ করছিল, তখন দেখা গেল তানভীর আর তার ক্যামেরা কোথাও নেই। তানভীর বেঁচে থাকা আর তার ক্যামেরার অন্তর্ধান গ্রামের মানুষদের এক নতুন আতঙ্কের মধ্যে ফেলেছিল। যদিও গ্রামের প্রধান জানতেন কালো ছায়ার অভিশাপের কথা, কিন্তু এত বছর পরে এই পুনরুত্থানের কারণ এবং সমাধান কি হতে পারে তা কেউ জানতই না। পরের দিন গ্রামে একজন নতুন অতিথি এসে পৌঁছালো। তার নাম ছিল রুহান। সে একজন প্যারানর্মাল গবেষক। তানভীর অনলাইনে ব্লগে পড়েই সে কুন্দনপুরের বনের রহস্য সমাধানের জন্য এসেছিল। তবে তার আগমনে গ্রামবাসীর হতাশ হয়েছিল, কারণ তারা আর কোনো বিপদ চাইছিল না। কিন্তু রুহান নিজের দায়িত্ব থেকে পিছু হটতে রাজি ছিল না। গ্রামের প্রধান তাকে সব বলার পর রুহান বলল, আমাকে একটাবার সুযোগ দিন। আমি এই কালো ছায়ার আসল কারণ খুঁজে বের করব এবং সম্ভব হলে এটিকে থামানোর চেষ্টা করব। প্রধান তার কথা শুনে রাজি হলেন, তবে একটি শর্তে, যদি রুহান ব্যর্থ হন তবে গ্রামের ক্ষতি হওয়ার আগেই সে গ্রাম ছেড়ে চলে যাবে। তানভীর থাকার ঘর খুঁজে বের করে রুহান তার জিনিসপত্রের মধ্যে একটি নোটবুক পেল। নোটবুকে তানভীর বনের ঘরটি আর ছায়া নিয়ে তার অভিজ্ঞতার বর্ণনা লিখে রেখেছিল। তানভীর লিখেছিল, কালো ছায়াটি শুধু একাই নয়, এটি অনেক প্রাচীন। এটি মানুষের মনুষ্যত্বকে নিয়ন্ত্রণ করতে পারে। যে একবার তার সামনে দাঁড়ায় তার জীবনের শেষ শুরু হয়ে যায়। এই নোটবুক থেকেই রুহান নিশ্চিত হলো কালো ছায়া কোনো সাধারণ ঘটনা নয়। রুহান সিদ্ধান্ত নিল তাকে বনের ভেতরে গিয়ে খুঁজতে হবে ছায়ার উৎপত্তি। সে তার সঙ্গে কিছু যন্ত্রপাতি নিয়ে গেল। একটি FM ডিটেক্টর ক্যামেরা, একটি প্রাচীন বই, সেখানে প্যারানর্মাল শক্তি মোকাবেলার মন্ত্র লেখা ছিল, এবং একটি মশাল। বনের দিকে যাত্রা শুরু করার আগে গ্রামের প্রধান তাকে একটি পুরনো কাহিনী বললেন। অনেক বছর আগে গ্রামে একজন লোক সাধক ছিলেন। তিনি গ্রামের মঙ্গল কামনায় এক বিশেষ তন্ত্র সাধনা করতেন, কিন্তু সেই সাধনা ব্যর্থ হয় এবং তার আত্মা বনে আটকে পড়ে। গ্রামের মানুষ বিশ্বাস করে সেই ব্যর্থ সাধনার প্রভাবে এই কালো ছায়ার সৃষ্টি হয়েছে। বনে প্রবেশ করার পর রোহান অনুভব করলো বাতাস ভারী হয়ে উঠেছে। FM ডিরেক্টর ক্রমাগত সংকেত দিচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর সে সেই পুরনো কাঠের ঘরটির কাছে পৌঁছালো। ঘরটি তার ক্যামেরায় ধারণ করার সময় সে ঘরের ভেতর থেকে ফিসফিস শব্দ শুনতে পেল। তুমি এখানে এসেছো কেন? তুমি এখানে এসেছো কেন? রোহান প্রথমে চমকে গেল, তারপর সাহস নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। সেখানে একটি পুরনো আয়না দেখতে পেল। আয়নার মধ্যে তানভীরের প্রতিচ্ছবি ভেসে উঠল। তানভীর বলল, আমাকে সাহায্য করো, আমি ছায়ার ফাঁদে পড়ে গেছি। এটি আমাকে একটি চুক্তি বাধ্য করেছে। তুমি যদি আমাকে মুক্ত করতে না পারো তবে এটি গ্রামটিকে ধ্বংস করে দেবে। রোহান জিজ্ঞাসা করলাম, এই ছায়াটাকে থামানোর উপায় কি? তানভীর তখন বলল, তন্ত্র সাধকের পূর্ণ মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করতে হবে, কিন্তু এটি সহজ নয়। মন্ত্রটি শুধু সেই জায়গায় কাজ করবে যেখানে সাধক মারা গিয়েছিল, এবং যদি তুমি ব্যর্থ হও তবে ছায়াটি তোমাকে গ্রাস করবে। তানভীরের কথা শুনে রোহান সেই জায়গায় সন্ধান বেরিয়ে পড়ল। গভীর বনের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে FM ডিরেক্টর স্বাভাবিকভাবে সংকেত দিতে শুরু করলো। জায়গাটি ছিল একটি ছোট পুকুরের ধারে। সেখানে শ্বাসরুদ্ধকর নীরবতার বিরাজ করেছিল। রোহান মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওম নামা তারপরে এসব বলতে থাকে, এরকম ভাবে মন্ত্রটি বলতে থাকে। মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কালো ছায়াটি পুকুরের পানির উপর ভেসে উঠল। ছায়াটি ভয়ঙ্কর গর্জন করলো, তার আকৃতি বড় হতে লাগলো। রোহান বুঝতে পারলো এটি তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু সে মনোসংযোগ বজায় রেখে মন্ত্র পাঠ চালিয়ে গেল। হঠাৎ ছায়াটি রোহানের দিকে এগিয়ে গেল।
তার যন্ত্রপাতি ভেঙে যেতে লাগলো আর কি। রোহন মশাল জ্বালিয়ে ছায়াটির দিকে এগিয়ে দিল। ছায়াটি মশালের আগুন থেকে কিছুটা পিছিয়ে গেল। রোহন মন্ত্র পাঠ শুরু করার পর ছায়াটি হঠাৎ করে পুকুরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। চারদিকে অদ্ভুত নীরবতা নেমে এলো। রোহন বুঝতে পারলো ছায়াটি হয়তো কিছুক্ষণের জন্য থেমেছে, কিন্তু এটি সম্পূর্ণ শেষ হয়নি। গ্রামে ফিরে গিয়ে সেই প্রধানকে সব জানালো। প্রধান বললেন, তুমি তুমি যা করেছো তার গ্রামের জন্য বড় উপকার, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। ছায়াটি হয়তো আবার ফিরে আসতে পারে। রোহন গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে জীবনে ফিরতে শুরু করলো। কিন্তু রোহন জানতো কালো ছায়ার গল্প এখানে শেষ নয়। সে সঠিক করলো ছায়ার ইতিহাস আরো ভালোভাবে খুঁজে বের করবে এবং এটি সম্পূর্ণরূপে ধ্বংস করার উপায় থেকে বাঁচাবে আর কি। একদিন শহরে বসে রোহন তার নোটবুকে খুলে লিখছিল। হঠাৎ সে অনুভব করলো তার ঘরের জানালার বাইরে একটি ছায়া দাঁড়িয়ে আছে। গ্রামের রাতের আবারও ভয়াল নীরবতা নেমে এসেছে। চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে থাকায় সবকিছু আবার রহস্যময় লাগছে। আবির নিজের ঘরে বসে আতঙ্কিত চোখের জানালার বাইরে তাকিয়ে আছে। কালো ছায়াটা তার পিছু ছাড়ছেই না। সেদিন রাতে ঘুমানোর চেষ্টা করলেও আবির এই গভীর দুঃস্বপ্নে ডুবে গেল। সে দেখতে পেল গ্রামের মাঝখানে একটা পুরনো কুয়োর ধারে দাঁড়িয়ে আছে। কুয়োর পানি কেমন যেন কালো, আর তার মধ্যে একজোড়া লাল চোখ চকচক করছে। সে চোখ দুটো যেন তাকে টেনে নিয়ে যেতে চাইছে। হঠাৎ করে একটি বরকস গলা বলল, তোর পাপের মাসুল দিতে হবে, তুই কোথাও পালাতে পারবি না। এবার ঘুম থেকে চমকে উঠে বসে পড়ল। দরজায় বন্ধ করার পরে কেমন যেন একটা শীতল বাতাস ঘরের মধ্যে বইছে। সে অনুভব করলো ঘরের কোণে একটা অন্ধকার জমাট বেঁধে আছে। পরদিন সকালে আবির গ্রামের মুরবি মহেশ কাকুর কাছে গেল। তার কাছে এই কালো ছায়ার গল্প শোনার আশা ছিল। মহেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই ছায়া খুবই অসাধারণ একটা ছায়া। অনেক বছর আগে গ্রামের কুয়োর কাছে এক নির্মম হত্যাকাণ্ড হয়েছিল। সে মেয়েটির আত্মা এখনো শান্তি পায়নি। তুই যদি কোনোভাবে তাকে শান্ত করতে পারিস তাহলে তুই বাঁচতে পারিস, কিন্তু কিভাবে ওকে শান্ত করব? আবির এটা জানতে চাইলেন। মহেশ তখন বললেন, কুয়োর চারপাশে যা কিছু চাপা পড়ে আছে সেটা খুঁজে বের করো, তোর উত্তর এখানেই পাচ্ছে। আবির রাতে যাত্রা শুরু করে গ্রামের সেই পুরনো কুয়োর কাছে গেল। কুয়োর চারপাশে গাছের শিকড় আর মাটি জমেছিল। সে শুরু করলো মাটি খোঁড়া। কিছুক্ষণ পরে সে একটা ছোট্ট বাক্স পেল। বাক্সটা খুলতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। বক্সের ভেতরে ছিল একজোড়া রক্তমাখা কাঁচি আর একটা ছেঁড়া পুঁতি। পুঁতিতে লেখা ছিল, এই কাঁচি দিয়েই তাকে হত্যা করা হয়েছিল। এই মাটিতে তার চিৎকার মিশা আছে। আবির বাক্সটা হাতে নিয়ে ঘরে ফিরেছিল। হঠাৎ সে অনুভব করলো তার চারপাশে কেমন যেন অস্বাভাবিক শীতলতা। পেছন থেকে একটা কর্কশ গলা আবারও শোনা গেল, তুই ভুল করছিস, আমাকে এখান থেকে মুক্তি দিতে পারবি না। আবির পিছনে তাকাতে কালো ছায়াটা তার সামনে দাঁড়িয়ে আছে। ছায়ার চোখ থেকে রক্তের মতো লাল আলো বের হচ্ছে। আবির দৌড়াতে শুরু করলো, কিন্তু ছায়াটা তাকে তাড়া করে যাচ্ছে। ঘরে ফিরে আবির মহেশ কাকুকে জানালো ঘটনাটা। মহেশ বললেন, তুই যা করেছিস তা কেবল শুরু। ছায়াটাকে শান্ত করতে হলে তোর নিজের জীবন ঝুঁকি তো পড়বেই। কি করবি সেটা তোকেই তো ঠিক করতে হবে। আবির বোঝার চেষ্টা করলো, এই আত্মাটা কি মুক্তি চায় নাকি প্রতিশোধ। রাত গভীর হতে চলেছে। কুয়াশার চাদরে ঢেকে থাকা গ্রামটি যেন এক রহস্যময় নিঃশব্দে মগ্ন। খলিল সাহেবের ঘরের প্রদীপ মৃদু আলো জ্বালিয়ে রেখে দেওয়া হয়েছে। শিয়াপা জানালার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকার কিছু খুঁজে বেড়াচ্ছে। যদি জানে সেখানে কেবল শূন্যতা, কিন্তু তার বুকের ভেতর অসম্ভব একটা স্বস্তি কাজ করছে, যেন কিছু ঘটতে চলেছে, অসাধারণ কিছু, হয়তো ভয়ঙ্কর হবে। শিয়াপ, কি দেখছিস ওভাবে? শওকত প্রশ্ন করলো ওকে। শিয়াপ উত্তর দিল তখন, চোখ দুটি ধীর গতিতে জানালার বাইরে শ্যাওলা ঢাকা পথের দিকে স্থির। মনে হচ্ছে কিছু আসছে। সে ফিসফিস করে বলল। শওকত এগিয়ে এলো। কিছুই তো নেই, অন্ধকার দৃষ্টি বিভ্রম হচ্ছে তোর। ঠিক তখনই অদূরে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। শিয়াপ আর শওকত দুজনে স্থির হয়ে গেল। ছায়াটি মানুষের মতো হলেও কিছু একটা অস্বাভাবিক ছিল। তার চলার ভঙ্গি, শরীরের কাঠামো সবই যেন ভিন্ন। ওইটা কি? শওকতের গলায় আতঙ্ক ও স্পষ্ট হয়ে গেল।
শিহাব কোনো কথা বলল না। তার হাত শক্ত করে ধরে রাখতে চাইলেও ভেতরের ভয় তাকে যেন কাবু করে দিচ্ছিল। ছায়াটি ধীরে ধীরে আরো কাছে আসতে থাকলো। তাদের মুখের দিকে চোখ তুলে তাকাতে শিহাব বুঝলো এটি কোনো সাধারণ মানুষ নয়। মুখটা স্পষ্ট হলেও চোখ দুটি যেন জ্বলন্ত কয়লার মতো। পিছনে যাক শিহাব যখন চিৎকার করে বলল, ঠিক তখনই দরজায় এক প্রচণ্ড শব্দ হলো, যেন কেউ দরজা ভাঙার চেষ্টা করছে, ভেতরে ঢোকারও চেষ্টা করছে। শওকত আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, প্রদীপটা নিভাবি না, বাড়ি থেকে বের হয়ে যাবি। শিহাব বলল, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগেই দরজার বাইরে থেকে এক অদ্ভুত কণ্ঠে ভেসে এলো, এখানে লুকিয়ে আছিস, কিন্তু পালাতে পারবি না। শওকত ভয়ে ছিটিয়ে গেল। আমরা কি করব শিহাব? শান্ত থাক, ভেতরে কিছু রাখলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। শিহাব মনে করার চেষ্টা করলো গ্রামের বয়স্করা কি বলেছিল। মনে আছে, বলেছিল একটা লাল কাপড়ের পুটলি পবিত্র ঘরে রাখতে। পুটলিটা আছে কোথায়? শওকত চিৎকার করলো, মনে নেই, কোথায় যেন রাখছিলাম। শিহাব অন্যে হয়ে খুঁজতে শুরু করলো, কিন্তু দরজার আওয়াজ ক্রমেই তীব্র হয়ে যাচ্ছে। ঠিক তখনই বাতাস ভারী হয়ে গেল। ঘরের মধ্যে একটা ঠান্ডা স্রোত প্রবেশ করলো, সঙ্গে একটি অদৃশ্য চাপ। দরজাটা হঠাৎ করেই ভেঙে পড়লো। ঘরে যে ছায়ামূর্তি প্রবেশ করলো তার চোখের দৃষ্টি যেন তাদের আত্মার ভেতরে পর্যন্ত গেঁথে যাচ্ছিল। সে প্রায় চিৎকার করে উঠল, লালপুটি কোথায়? শুরুতেই গ্রামে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়েছিল। সবাই ভয়ে সন্দেহ আতঙ্কে ছিল। দিনের বেলা যে কোনো মুহূর্তে ছায়াটির উপস্থিত হতো, আর রাতের অন্ধকারে তার শক্তি আরো বেড়ে যেত। মানুষরা জানতো না কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে। সে সময় গ্রামের পুরনো সাহসী পুরুষ শফিক মিয়া একদিন গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি জানালেন, এই ছায়া কোনো সাধারণ শক্তি নয়, এটি এক অশুভ আত্মা। বহু বছর আগে একজন নিষ্ঠুর জমিদার তার পরিবার সহ এই গ্রামে বাস করতেন। শফিক মিয়া বললেন, যে জমিদার একদিন গ্রামের সকল মানুষের প্রতি অত্যাচার করেছিল, তার আত্মা এই কালো ছায়ারূপে ফিরে এসেছে। মানুষের আতঙ্কে ও দুঃখের শক্তি একত্রিত হয়ে তাকে আরো শক্তিশালী করেছে। গ্রামের বৃদ্ধরা বললেন, এই জমিদারের আত্মা চিরকালই শান্তি পাবে না, যতক্ষণ না তার পাপের শাস্তি হয়। একদিন রাতে অন্ধকারে গ্রামে আবার সেই কালো ছায়া দেখা গেল। এবার সেই শক্তিশালী এবং গ্রামের কিছু মানুষ এসে তাকে নিজেদের সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে। একজন বৃদ্ধ হাফিজ মিয়া একেবারে কাঁপতে কাঁপতে বললেন, এবার আমাদের একত্রিত হয়ে কিছু করতে হবে, না হলে গ্রামটা চলে যাবে আমাদের হাত থেকে। শফিক মিয়া ও হাফিজ মিয়া একত্রিত হয়ে সবাইকে একত্রিত করলেন এবং একটি প্রাচীন পুঁথি নিয়ে আসলেন। পুঁথিটি ছিল এই কালো ছায়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত একমাত্র উপায়। তাদের জানানো হলো, ছায়াকে পরাজিত করতে হলে একটা বিশেষ যজ্ঞ করতে হবে, যেখানে সমস্ত গ্রামের শক্তি একত্রিত করতে হবে। এটা ছিল একটা কঠিন সিদ্ধান্ত, কারণ যদি কেউ ত্রুটি করতো তাহলে কালো ছায়ার শক্তি আরও বেড়ে যেত। তবে যজ্ঞটি না করলেও গ্রাম এবং তার মানুষদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যেত। তো বন্ধুরা, আমার এই ঘটনার মধ্যে কালো ছায়াটা কে আর এটার রহস্যটা কি, এটা কিন্তু অদ্ভুত একটা বিষয় আর রহস্যময়। আর আমাকে যে পাঠিয়েছে এই ঘটনাটা, এই কাহিনীটা এখানেই শেষ। তো আমার এই ঘটনাটা কেমন লেগেছে বন্ধুরা, আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।